আজকের টপিক রোটেশন আর রোটেশনাল মোশন। আমরা আগে যেগুলো পড়েছি, যেগুলো প্রিভিয়াসলি আমরা স্টাডি করেছি, দ্যাট অল আর অ্যাবাউট ট্রান্সলেশনাল মোশন। What do you mean by translational motion? For example, a car movement. একটা কার মুভ করছে, যদি কারের হোল বডি আমরা চিন্তা করি তাহলে কি দেখব যে কারটা ঠিক একই ডিরেকশন বরাবর হতে পারে, সেটা এঁকে বেঁকে চলছে অথবা অন্য কোনোভাবে চলছে। কিন্তু হোয়াট অ্যাবাউট কার কিন্তু এর চাকা নিচে আছে, এর সারফেস উপরে আছে, রাইট? ঠিক এভাবেই চলছে, এটার কোনো রকম রোটেশন হচ্ছে না। This type of motion is translational motion। অথবা স্কেটার গ্লাইডিং, তুমি কোনো বরফের উপর দিয়ে যে স্কেটাররা গ্লাইড করে ওরকম কথা আমরা চিন্তা করতে পারি, দ্যাট ইজ আওয়ার ট্রান্সলেশনাল মোশন, রাইট? বাট আমি যদি প্রশ্ন করি হোয়াট অ্যাবাউট দ্য মোশন অফ হুইলস, যখন চাকা ঘুরে, যেমন একটু আগে আমি গাড়ির কথা বললাম, সেখানে যদি আমি গাড়ির চাকার কথা বলি, গাড়ির চাকা কি আসলে ট্রান্সলেট করছে? অথবা যদি আমি চিন্তা করি হোয়াট অ্যাবাউট গিয়ার অথবা মোটরস অথবা বিউটিফুল প্ল্যানেট আর্থ, অথবা হচ্ছে আমাদের প্রত্যেকেরই ঘড়ি আছে, ক্লোক হ্যান্ডস, এটা যে মুভ করছে এটা কি ট্রান্সলেশনাল মোশন? অথবা ব্লেডস অফ হেলিকপ্টার্স, কোনো কিছুই কিন্তু ট্রান্সলেশনাল মোশন না। তাহলে হোয়াট টাইপ অফ মোশন উই আর টকিং অ্যাবাউট? ইয়েস, দ্য আনসার ইজ দে অল আর দ্য এক্সাম্পলস অফ রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন, ওকে, লেটস এক্সপ্লেন। ফর এক্সাম্পল, কোনো একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে এম, এটা একটা সার্কুলার পথে মুভ করছে, এরকম একটা সার্কুলার পথে সে মুভ করছে। সো সিম্পলি সার্কেলের সেন্টার হচ্ছে এইটা। এটা যদি আমি 2 ডিমেনশনালি পেজের উপর সার্কেলটার কথা চিন্তা করি, তাহলে এটার এক্স অ্যাক্সিস থাকতে পারে, ওয়াই অ্যাক্সিস থাকতে পারে, রাইট? এখন যদি আমি এরকম করে বলি যে ঠিক এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের সেই জেড অ্যাক্সিস, এবং এই অবজেক্ট যার ম্যাস এম ইজ রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, রাইট? এই সার্কেলের যে সেন্টার, সেই সেন্টার দিয়ে এই পেজের পারপেন্ডিকুলার বরাবর যদি কোনো অ্যাক্সিস আমি কনসিডার করি, ইমাজিন করি, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এই ম্যাস রোটেট করছে। So definitely this axis is called the rotational axis or the axis of rotation, right? এখন আমি যদি এরকম করে বলি যে এটা হচ্ছে একটা র্যান্ডম শেপের অবজেক্ট, একটা র্যান্ডম শেপের কোনো একটা অবজেক্ট, র্যান্ডম শেপের অবজেক্ট এটা দেখে মনে হচ্ছে কোনো একটা মুরগির ছানা পেছনের দিকে তাকিয়ে আছে। হাউ ফানি। ওকে, ফাইন। সো এই অবজেক্টটা যদি আমি কোনো একটা সারফেসে রাখি, ফর এক্সাম্পল ধরো আমার এই ফোন, আমার একটা খুবই সুন্দর ফোন আছে, এই ফোনটা যদি আমি এরকম করে রাখি, এটা ধরো সেই ফোনটা অথবা কোনো একটা র্যান্ডম অবজেক্ট, এটা যদি 2 ডিমেনশনাল কোনো সারফেসের উপর রাখি আমি, ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট? যদি এটা আমার ফোন হয়, অবজেক্ট হয়, তাহলে এই সারফেসের ওপর এই অবজেক্টটা ঠিক এইভাবে কিন্তু রোটেট করতে পারে, মুভ করতে পারে, রোটেশনাল মোশন হতেই পারে, রাইট? এখন যদি আমি এরকম করি যে এই সারফেসের ওপর এটার যে জেড অ্যাক্সিস অথবা কোনো একটা পারপেন্ডিকুলার লাইন এরকম করে যদি আমি রাখি সেইটা হচ্ছে কোনো একটা অবজেক্ট কোনো একটা সারফেসে আছে, সেই সারফেসের ওপর
পারপেন্ডিকুলার কোনো একটা অ্যাক্সিস যদি চিন্তা করি, তাহলে আমি বলতে পারি যে যদি অবজেক্ট এইভাবে রোটেট করে, এইভাবে রোটেট করে, ঠিক এইভাবে যদি রোটেট করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস অর দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এবং এটা হচ্ছে আমার রিজিড বডি, কোনো একটা রিজিড বডি। তার মানে this object or this rigid body is rotating about an axis passing through the surface, and the axis is perpendicular to the surface, right? So আমি যদি এখানে কোনো অ্যাক্সিস চিন্তা করি এরকম করে, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে এটা রোটেট করতে পারে, সেটা হচ্ছে আমার রোটেশনাল অ্যাক্সিস, তাই না? তার মানে we can consider the rotational motion of our rigid body. Now what do you mean by rigid object or rigid body? Rigid body হচ্ছে a body that can rotate with all its parts locked together and without any change in shape of this object, right? যদি কোনো অবজেক্ট তার প্রত্যেকটা পার্ট লকড টুগেদার, একদম লকড টুগেদার হয়ে এরকম করে মুভ করে, এবং সে যখন মোশনে থাকবে, যদি তার সাইজ অ্যান্ড শেপের কোনো চেঞ্জ না হয়, দিস টাইপ অফ অবজেক্ট ইজ কল্ড দ্য রিজিড অবজেক্ট আর রিজিড বডি, রাইট? আর এই অ্যাক্সিসকে আমরা ফিক্সড অ্যাক্সিসও বলতে পারি, যদি এটা কোনো ফিক্সড অ্যাক্সিস হয়। ফিক্সড অ্যাক্সিস হচ্ছে the rotation is occurred or happening about that axis provided that it is not moving. This axis is not moving, right? তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে আমার ফিক্সড অ্যাক্সিস, রাইট? এখন এরকম মোশনের ক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এভরি পয়েন্ট অফ দ্য বডি moves in a circle, right? Moves in a circle. For example, আমি যদি এরকম করে ধরি, অবজেক্টটা রোটেট করছে, এভাবে রোটেট করছে, আমি যদি এই পয়েন্টটা একদম ডায়াগোনালি চিন্তা করে যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা যখন সে রোটেট করবে, তুমি দেখো সবসময় এই সেন্টার অর্থাৎ এই পয়েন্ট থেকে রোটেশনাল যে অ্যাক্সিস আর পিভট পয়েন্ট, দিস পয়েন্ট ইজ অলসো কল্ড দ্য পিভট পয়েন্ট, এই পিভট পয়েন্ট থেকে সবসময় এই ডায়াগোনালটার ডিস্টেন্স কিন্তু সেম। তার মানে এটা একটা সার্কুলার পথে মুভ করছে। এরকম প্রত্যেকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট আমি কনসিডার করি না কেন, ইনসাইড দিস অবজেক্ট মাস্ট বি মুভিং ফলোয়িং আ সার্কেল, রাইট? তারা সবসময় একটা সার্কুলার পথেই কিন্তু মুভ করছে। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কথা। যদি এটা হয় এদিকে সে রোটেট করে, এটা হচ্ছে আমার ডিরেকশন অফ রোটেশন, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে সে রোটেট করছে, তাহলে এটা হচ্ছে আমার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে সে রোটেট করছে। নাও যে কোনো সময় যে কোনো একটা পয়েন্টের কথা আমি চিন্তা করি, এই পয়েন্টটা যদি এই এক্সিস অফ রোটেশন, অর্থাৎ এটা হচ্ছে তার এক্সিস অফ রোটেশন, এই এক্সিস অফ রোটেশন থেকে এটার পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স এই পয়েন্টের, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ফর এক্সাম্পল আমার আর দেখা গেলো যে লাইনটা একটু আগে এইখানে ছিল, যদি এটাকে আমি একটা স্ট্যান্ডার্ড কোনো লাইন বা এক্সিস চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা কিছুক্ষণ আগে হয়তো এখানে ছিল, এই লাইনটা যদি আমি এরকম করে দেখি, এই লাইনটা কিছুক্ষণ আগে এখানে ছিল, হয়তো বা টি সময় পরে সেই লাইনটা এখানে চলে গেল, তার মানে এটার অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা। This theta is called the angular position or angular displacement, right? Angular position সবসময় আমরা অ্যাঙ্গেল দিয়ে মেজার করব, এবং অ্যাঙ্গেলটা অবশ্যই ডিগ্রি না। রোটেশনাল মোশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গুলার পজিশন, ধরো ফর এক্সাম্পল একটু পরে সেখানে আসতে পারে, ডেফিনেটলি এটা সে সার্কুলার পথে সে মুভ করবে। যদি এটা রোটেট করে, তাহলে এই পয়েন্ট সবসময় ঘুরে সবসময় একটা সার্কেল ক্রিয়েট করবে, রাইট? একটু পরে সেখানে যেতে পারে, তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার পজিশনটা হ্যাজ বিন ইনক্রিজড, রাইট? এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার পজিশন, নিউ অ্যাঙ্গুলার পজিশন or angular displacement, right? Very importantly, we have to remember that theta is measured in radians but not in degrees.
হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান কাকে বলে? রেডিয়ান আমরা কাকে বলবো? ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে ইউ মাস্ট নো দ্য ডেফিনেশন অফ রেডিয়ান, কিন্তু আমি জানি যে অনেকেই হয়তো তোমরা জানো না সেই ডেফিনেশন, সো তাদের জন্যই আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই রেডিয়ান, রাইট? সো ফর এক্সাম্পল একটু আগে আমি যে অবজেক্টের কথা বললাম, আমি এখানে ফিরে আসি। এই অবজেক্টটা হয়তো এখানে আছে, নতুন করে যদি আমি আঁকি, এটা একটা সার্কেল, এটা হচ্ছে সেন্টার, সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার আর এখানে যদি কোনো একটা অবজেক্ট আসে এবং কোনো একটা পার্টিকুলার টাইম পরে যদি সে এইখানে আসে, ফর এক্সাম্পল এইখানে আসে, তাহলে তার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার পজিশন, দ্যাট ইজ থিটা, এবং এখানে একটা আর্ক আছে, আর্ক। এখন এই আর্কটাকে কোনো একটা এই আর্কটাকে ধরে যদি আমি সোজা করে ফেলি, তাহলে একটা লেংথ আমি পাবো, রাইট? এই অংশটুকে যদি আমি, এই আর্কটাকে যদি আমি সোজা করে ফেলি, এরকম সোজা করলে একটা লেংথ পাবো। যদি এই লেংথ, অর্থাৎ আর্ক লেংথ এস অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আর যদি সমান হয়, ইফ এস ইজ ইকুয়াল টু আর, দেন থিটা is called 1 radian. Theta is called simply 1 radian. তাহলে 1 radian আমি কাকে বলবো? 1 radian is the angle subtended at the center of a circle by an arc with a length equal to the radius of the circle, right? এটা যদি r এর চেয়ে ছোট হয় অথবা r এর চেয়ে বড় হয়, তাহলে আমরা থিটাকে কখনোই 1 রেডিয়ান বলতে পারবো না। থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান যদি এবং কেবল যদি আর্ক লেংথ এস অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আর সমান হয়, রাইট? যদি সমান হয়, তার মানে হচ্ছে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা সেই ওয়েল নোন ডেফিনেশন, আমরা অনেক আগে থেকে জেনে আসছি। সো থিটা ইজ ইকুয়াল টু এস ওভার আর। যদি সমান হয় এস এবং আর, তার মানে হচ্ছে 1 radian. So S has the unit of length, R has the unit of length, so definitely theta must be a pure number. Theta is a dimensionless quantity or parameter, right? So theta is equal to 1 radian if S is equal to R. তাহলে 1 রেডিয়ান সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেল। এখন যদি আমি একটু জানার চেষ্টা করি যে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক কি। ওকে, আমি আবার সার্কেলটা যদি ড্র করি, এখানে যদি ড্র করি, ফর এক্সাম্পল একটা ম্যাস সার্কুলার পথে সে মুভ করছে, এটা যদি একটা রোটেশনাল এক্সিস হয়ে থাকে, নো প্রবলেম। একটা কমপ্লিট রোটেশনের কথা যদি চিন্তা করি, অর্থাৎ সে যদি এদিকে রোটেট করে 1 সিঙ্গেল রিভলিউশন শেষে এখানে ফিরে আসে, তার মানে এস ইজ ইকুয়াল টু দ্য সার্কামফারেন্স অফ দিস সার্কেল টুয়াইস পাই আর, রাইট? অ্যান্ড দিস টুয়াইস পাই আর করেসপন্ডস টু 360 ডিগ্রি। আমি জানি কোন একটা সার্কেল তার সেন্টারে 360 ডিগ্রি কোণ তৈরি করে ডিগ্রিতে। এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার another 180 degree, 360 degree. So this twice pi r corresponds to 360 degree. তার মানে theta is equal to, in degrees it is 360 degrees, right? Now আমি জানি s is equal to r theta. So s is equal to twice pi r equal to r times theta. R cancels. Theta is equal to twice pi. So definitely twice pi. Theta is equal to twice pi radian. In this case, theta is equal to twice pi, and this twice pi r or 360 degrees is equal to twice pi radian, right? এই জন্যই থিটাকে আমরা যদি এই রেডিয়ানের এই ফর্মুলা দিয়ে প্রকাশ করি, তাহলে theta is equal to twice pi radian. Now what is the relation between radian and degree? একটু আগেই আমরা যেটা বললাম, twice pi radians is equal to 360
degree. So 1 radian is equal to 360 degree divided by twice pi. Pi is equal to 3.1415, right? Is equal to 57.3 degree. So this is the relation between radian and degree. 1 radian is equal to 57.3 degree. Okay. এখন যদি আমি একটু চিন্তা করি এভাবে যে কোনো একটা rigid object x-axis and this is y-axis, যে কোনো সময় এইখানে আছে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার পজিশন θ1 এবং θ1 এর করেসপন্ডিং টাইম হচ্ছে ফর এক্সাম্পল t1 এবং একটু সময় পরে t2 সময়ে তার নতুন অ্যাঙ্গুলার পজিশন হচ্ছে আমার θ2 অ্যান্ড টাইম হচ্ছে t2। তাহলে টাইমের ইন্টারভ্যাল হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে t2 মাইনাস t1 অ্যান্ড অ্যাঙ্গুলার পজিশনের যে ইন্টারভ্যাল del theta is equal to θ2 minus θ1, right? So t2 minus t1 or delta t সময় angular displacement হয়েছে delta theta, so per unit time কতটুকু হয়েছে del theta divided by del t. This is called a kind of velocity. Angular position is changing, or rate of change of angular position is called the angular velocity, right? So the average, this is the average term, average angular velocity, omega average, omega is the symbol denoted for this is now using for angular velocity. So omega average or average angular velocity is equal to del theta over del t. আমরা যখন ট্রান্সলেশনাল মোশন পড়েছি তখন আমরা একটা ব্যাপার কিন্তু খেয়াল রেখেছি যে we all are very much concerned about the instantaneous velocity. So what is the instantaneous angular velocity? Instantaneous means ঠিক এই সময়ে কত, এইখানে কত ছিল, exactly I want to know the velocity at this specific point, right? তার মানে হচ্ছে থিটাটাকে এই অ্যাঙ্গেলটাকে, এই ইন্টারভেলটাকে কমিয়ে শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে, অর্থাৎ টাইমের ইন্টারভেলটা শূন্যের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু 0। তখন এই একই ডেফিনেশনে ডেল থিটা ডেল টি যদি আমি একটা লিমিট আরোপ করি যে ডেল টি টেন্ডস টু 0, তাহলে এই ডেফিনেশনটাই হয়ে যাবে আমার instantaneous angular velocity. So এটাকে আমরা লিখি d theta dt, rate of change of angular displacement or angular position, right? এইটা হচ্ছে আমার angular velocity. Now যদি ঠিক এই সময়ে angular velocity হয় omega 1 এবং t2 সময়ে angular velocity হয় omega 2, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জিং। যদি ভেলোসিটি চেঞ্জ হয় আমরা জানি আমাদের অ্যাক্সিলারেশন থাকবে, রাইট? সো অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ চেঞ্জিং, সো দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি মাস্ট বি কল্ড দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডি টি। কোথেকে আসছে? ডেল ওমেগা ডেল টি। ডেল ওমেগা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। সো এটার উপর যদি আমি লিমিট ইম্পোজ করি, প্রোভাইডেড দ্যাট delta t is equal to 0, so this is called angular AVG, অর্থাৎ average angular acceleration. Alpha is equal to d omega dt, and this is the definition of, or mathematical definition of, angular acceleration, the rate of change of angular velocity. So right, এখানে আমি ওমেগার মান বসাতে পারি। সো dt, ওমেগা মানে হচ্ছে d থিটা dt, so d square theta dt square, like d square x dt square
ওটা ছিল হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সিলারেশন, রাইট? সেভাবে প্রত্যেকটা টার্ম কিন্তু রিলেটেড। এখন আমরা কতগুলো হোমওয়ার্ক তোমাকে দেব, সেটা তুমি বই থেকে করে নেবে। সেটা কি, সেটা আমরা জানি যখন আমরা লিনিয়ার মোশন নিয়ে কাজ করেছি, তখন আমাদের কতগুলো ফর্মুলা ছিল এরকম একটা ছিল, ফর এক্সাম্পল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, রাইট? লিনিয়ার ভেলোসিটি। তার মানে এখানে যদি আমি লিখি ভেলোসিটি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস এর পরিবর্তে এখানে কি হবে, থিটা, রাইট? সো থিটা, এরকম কতগুলো ফর্মুলা আছে, যেমন থিটা ইজ ইকুয়াল টু থিটা নট প্লাস ওমেগা নট টি প্লাস হচ্ছে হাফ আলফা টি স্কোয়ার, রাইট? এরকম অনেকগুলো আছে। থিটা, এখানে থিটা অ্যাকচুয়ালি এখানে থিটা না বলে আমরা থিটা মাইনাস থিটা নট, অর্থাৎ কতটুকু চেঞ্জ হয়েছে থিটা মাইনাস থিটা নট, এখানে কিন্তু একটু ভুল লিখেছি, এটা হবে আলফা, রাইট? অ্যাঙ্গুলার মোশন নিয়ে আমরা ভাবছি, সেটা এখানে থিটা মাইনাস থিটা নট করতে পারি আমি। এরকম লিনিয়ার মোশনে যে চারটা ইকুয়েশন আছে, এরকম আমাদের রোটেশনাল মোশনের ক্ষেত্রেও চারটা ইকুয়েশন তুমি পাবে, চারটা ইকুয়েশন তোমার হোমওয়ার্ক, রাইট? দিস ইজ ইউর হোমওয়ার্ক। ওকে, এখন আমরা একটু রিলেশন দেখতে চাই, রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স, রাইট? যদি আমি নতুন একটা পেজ নিয়ে ভাবি, আমি, তাহলে তুমি দেখো যে ঠিক আগের মতোই একটা রিজিড বডি অথবা একটা এরকম একটা এই শেপের একটা বডি আমরা নিলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের রোটেশনাল এক্সিস, রাইট? এই এক্সিসকে কেন্দ্র করেই এই অবজেক্টটা কাউন্টার ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। এটা হচ্ছে আমাদের ডিরেকশন অফ রোটেশন, রাইট? এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড যে কোনো একটা সময়ে এইখানে একটা পয়েন্ট আমি চিন্তা করতে পারি যেটা রোটেট করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। এটা রোটেট করছে অবশ্যই একটা সার্কুলার পথে, এরকম একটা পথে সে রোটেট করছে। এখানে কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই অবজেক্টটা যখন রোটেট করছে, প্রত্যেকটা পয়েন্ট একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে কিন্তু মুভ করছে, প্রত্যেকটা পয়েন্ট। যেমন আমি যদি আমার ফোনটার কথা চিন্তা করি, এখানে যদি আমি ধরি এটা, তাহলে এই অবজেক্টটা যদি এভাবে রোটেট করে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে। কেন প্রত্যেকটা পয়েন্ট একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে? কারণ অ্যাঙ্গুলার পজিশন একই টাইম ইন্টারভ্যালে অ্যাঙ্গুলার পজিশন সবসময় সেম। যদি এটা এখান থেকে এই পর্যন্ত আসতে টি সময় নেয় এবং এখানে যদি থিটা 1 হয়, তাহলে এখান থেকে আবার সে টি সময় পরে থিটা 1 অ্যাঙ্গেল এসে যাবে। তার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে প্রত্যেকটা পয়েন্ট একই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্রস করছে। তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা ডি থিটা ডিটি মাস্ট বি আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, রাইট? মাস্ট বি আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সো এটা যদি আমার এস হয়, আমি জানি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর থিটা, এস ইজ চেঞ্জিং with respect to time t, so ds dt আর সবসময় ফিক্সড, কারণ কোনো একটা পয়েন্ট যে সার্কুলার পথে মুভ করছে সে সার্কুলার রেডিয়াস আর সবসময় ফিক্সড, আর ডি থিটা ডিটি, থিটা চেঞ্জ হতে পারে সময়ের সাথে সাথে, রাইট? সো ds dt ইকুয়াল টু আর টাইমস ডি থিটা ডিটি। যদি আমি এটার যে অ্যাবসলিউট ভ্যালু, পজিটিভ ভ্যালুটা নিয়ে ভাবি, সো ds dt, হোয়াট ইজ ds dt? ds dt হচ্ছে এস কি? এস হচ্ছে লেন্থ,
তার মানে হচ্ছে এটা লিনিয়ার একটা কোয়ান্টিটি। সো ds dt, so simply v, linear velocity v, r times d theta dt is angular velocity omega, right? So linear velocity is equal to r times angular velocity. এখন কোনো একটা পার্টিকুলার অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। তার মানে যদি আমি অ্যাক্সিস অফ রোটেশন থেকে দূরে সরে যেতে থাকি, এটা যদি এই পয়েন্ট না হয়ে এই পয়েন্ট হতো, তাহলে এই পয়েন্টের যে লিনিয়ার ভেলোসিটি এই পয়েন্টের চেয়ে বেশি, কারণ এখানে আর বেড়ে যেত। যেহেতু ওমেগা ফিক্সড, আর যদি বেড়ে যায় তাহলে ভি বেড়ে যাবে, আর যদি কমে যায়, যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে চলে আসি, আর কমে যাচ্ছে। সো এই পয়েন্ট যখন রোটেট করবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি সবসময় সেম, বাট লিনিয়ার ভেলোসিটি কমে যাবে, রাইট? সো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আ ভেরি বিউটিফুল ইকুয়েশন, রাইট? এখন যদি আমি এভাবে চিন্তা করি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয় অ্যান্ড ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, এবং the linear velocity v of any point within the body যদি এটাও কনস্ট্যান্ট হয়, তার মানে হচ্ছে each point within the body undergoes a uniform circular motion, right? Uniform circular motion. ফর এক্সাম্পল আমি এখানকার এই অবজেক্টটার কথায় যদি ভাবি, যখন সে এই সার্কুলার পথে সে মুভ করবে, এই সার্কুলার পথে যখন সে মুভ করবে, তখন এখানে 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 অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, লিনিয়ার ভেলোসিটিও সেম ম্যাগনিটিউড, যদিও ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বাট ম্যাগনিটিউড অফ লিনিয়ার ভেলোসিটি ইজ সেম। কিন্তু সেটা যদি এই পয়েন্টে চলে আসি, তখন ম্যাগনিটিউড এবং ডিরেকশন সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, রাইট? যদি ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা চিন্তা করে আমি আরেকটু সামনের দিকে যদি আগাই, আমি ধরে নেই যে এই পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা অবজেক্টটা এখানে আছে। আফটার ওয়ান কমপ্লিট রেভলিউশন সে ঘুরে ঘুরে টোয়াইস পাই রেডিয়ান অতিক্রম করে সে এখানে আসলো, রাইট? সে এখানে আসলো। এখানে যদি সে আসে, এবং আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, একটু আমি এখানে আবার ফিরে যাই। এই পয়েন্টে তার যে ভেলোসিটি ছিল, লিনিয়ার ভেলোসিটি, সেই লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এখান থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এইটা হচ্ছে আমার এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি, রাইট? এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি, যেমন এখান থেকে এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এইটা, দেখি এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি হচ্ছে এইটা। এভাবে প্রত্যেকটা সময় লিনিয়ার ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকলেও ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বিকজ ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? রাইট। এখন এখানে অ্যাক্সিলারেশন কোথায় হবে? এখানে যদি অ্যাক্সিলারেশনের ডেফিনেশন আমাদের মনে থাকে, এবং অ্যাক্সিলারেশনের কনসেপ্ট যেটা আমি ক্লাসে পড়িয়েছিলাম, ইন পার্সন ক্লাসে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এই কোনো একটা দিকে হবে অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অথবা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস আর, এবং আর একটা হচ্ছে আমার রেডিয়াল কম্পোনেন্ট, যেটা রেডিয়াসের সাথে প্যারালাল। তাহলে এইটা হচ্ছে আমার এটাকে আমি বলতে পারি হচ্ছে এ ট্যানজেনশিয়াল, এবং এইটা হচ্ছে আমার এ পারপেন্ডিকুলার অর এ রেডিয়াল, রাইট? ওকে, নাও আমি আবার এখানে একটু আঁকি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন, রাইট? দিস ইজ মাই অ্যাক্সিস অফ রোটেশন। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি এখান থেকে এই পয়েন্টে মুভ করে, ফর এক্সাম্পল এখানে পার্টিকুলার পয়েন্ট আছে, এইখানে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0, আফটার ওয়ান কমপ্লিট রিভলিউশন অর আফটার 360 ডিগ্রি অ্যাঙ্গেল অর টুয়াইস পাই রেডিয়ান সে আবার এখানে ফিরে আসলো। সো এখানে এস ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই আর, রাইট? যদি সে ভি ভেলোসিটিতে মুভ করে, এখানে যেটা বললাম ভি ভেলোসিটিতে যদি মুভ করে, এবং এখান থেকে এখানে ফিরে আসার জন্য ওয়ান কমপ্লিট রিভলিউশন, মানে টাইম পিরিয়ড হচ্ছে আমার টি, সো এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভিটি, ভেরি ওয়েল নোন ইকুয়েশন। সো টুয়াইস পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে আমার টি বের করতে চাই, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা, রাইট? সো টুয়াইস পাই আর ডিভাইডেড বাই আর ওমেগা, আর কাটা,
সো ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা। এটা হচ্ছে আমার রোটেশনাল মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি কোনো অবজেক্ট রোটেশনাল মোশনে থাকে, যখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, তখন তার টাইম পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই ওভার ওমেগা, রাইট? এবং আমরা জানি যে লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল হচ্ছে টুয়াইস পাই এফ, সো টুয়াইস পাই ডিভাইডেড বাই টুয়াইস পাই এফ, রাইট? সো ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f, টি ইকুয়াল টু হচ্ছে 1/f, সেই ডেফিনেশন। এটা আমাদের কনসার্ন না এখন, রাইট? সো এটা হচ্ছে আমাদের v ইজ ইকুয়াল টু আর ওমেগা থেকে টি ইকুয়াল টু পেতে পারি টুয়াইস পাই ওভার ওমেগা। এখন v ইজ ইকুয়াল টু আর ওমেগা, v ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা। যদি v টাইমের সাথে যদি চেঞ্জ হয়, dv dt ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডি ওমেগা ডিটি, dv dt, rate of change of angular velocity is called angular acceleration, is equal to r times এটা হচ্ছে আমার dv dt, এটা হচ্ছে dv, যেহেতু হচ্ছে লিনিয়ার, সেটাও লিনিয়ার হবে a, রাইট? a থেকে লিখি আমি, a is equal to r times alpha. এখন এর দুটো কম্পোনেন্ট আছে, একটু আগে যেটা বললাম, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে আমার রেডিয়াল কম্পোনেন্ট, রাইট? রেডিয়াল কম্পোনেন্ট। সো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কি করে আর রেডিয়াল কম্পোনেন্ট কি করে দেখো। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সবসময় এই ভির যে ম্যাগনিটিউড আছে, সেই ম্যাগনিটিউডকে চেঞ্জ করতে চায়। সো এটি ইজ রেসপন্সিবল টু চেঞ্জ দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেলোসিটি ভি। সো এইটাই হচ্ছে আমার আসলে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। আর এটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট। সে রেডিয়াল কম্পোনেন্ট যেটা করতে চায় সেটা হচ্ছে ভি এ ডিরেকশন চেঞ্জ করতে চায়। যেটা সেন্ট্রিপেটাল কম্পোনেন্ট, এটা সেন্ট্রিপেটাল কম্পোনেন্টও বলতে পারি আমরা। তার মানে ভি যেই ডিরেকশনে যাচ্ছিল, এটা যেহেতু সেন্ট্রিপেটাল কম্পোনেন্ট, তার মানে এই কম্পোনেন্টের কাজ হচ্ছে ভির সেই ডিরেকশন চেঞ্জ করে দেয়া। সো দিস AR is mainly responsible to change the direction of this linear velocity v। এবং আমরা জানি যে a তার রেডিয়াল কম্পোনেন্টের রিলেশন হচ্ছে v স্কয়ার divided by r, v is equal to হচ্ছে ওমেগা r, so ওমেগা স্কয়ার r স্কয়ার divided by r is equal to হচ্ছে ওমেগা স্কয়ার r। তার মানে AR radial component of the linear acceleration is equal to radius of the circle। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বুঝতে হবে, রাইট? এখন আমি রোটেশনাল মোশনের আরো কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনার্জি ইন রোটেশনাল মোশন। যারা খুব টায়ার্ড হয়ে গেছো তারা চাইলেই কিন্তু ভিডিওটা পজ করে একটা রেস্টের জন্য একটা সময় বের করতে পারো, এক কাপ চা বানিয়ে আবার বসতে পারো, যা মন চাই তাই করতে পারো। এনার্জি ইন রোটেশনাল মোশন। আসলে সত্যি কথা হচ্ছে, এভাবে মানে আমার ঠিক মুখের সামনে আমার ফোন রেখে ঠিক মতো এটাও দেখতে পাচ্ছি না, ভিডিও করতে হচ্ছে। আসলে এভাবে ক্লাস নিয়ে সত্যিকার অর্থেই মজা নেই। I'm not very much comfortable with this system. I'm very much comfortable in person class, right? In person ক্লাসটাই মজার। তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে তুমি করছো। যদিও এখানে আমি যদি লাইভ ক্লাস নিতাম তাহলে সম্ভব হতো, কিন্তু লাইভ ক্লাসটা আরও বেশি বোরিং মনে হয় আমার কাছে। ঠিক মতো কথাও না শুনতে পারো, কে কোথায় কোন এলাকায় আছো, কোন রিমোট কর্নারে বসে আছে আমি জানি না, সে আমার কথা শুনবে না, রাইট? ভালো মতো শুনবে না, কেটে যাবে, কল ড্রপ হবে, নেট থাকবে না। তার চেয়ে বরং এটা তুমি ডাউনলোড করে যখন তখন শুনতে পারো, নো প্রবলেম। ওকে, সো এনার্জি ইন রোটেশনাল মোশন। ঠিক আমি আগের মতোই একটা র্যান্ডম অবজেক্ট চিন্তা করি,
একটা র্যান্ডম অবজেক্ট চিন্তা করি, সুন্দর ফিগার। এই র্যান্ডম অবজেক্টের এটা হচ্ছে আমার ফর এক্সাম্পল রোটেশনাল এক্সিস। এই এক্সিসকে ঠিক এইভাবে পারপেন্ডিকুলার টু দ্য সিস্টেম, টু দ্য পেজ, এটা হচ্ছে আমার রোটেশনাল এক্সিস। এটাকে কেন্দ্র করে সেইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। আর একটু মনে করিয়ে দিই, সেইভাবে ঘুরছে, এটাকে ঘুরছে এই অ্যাক্সিসকে কেন্দ্র করে, রাইট? সো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখান থেকে যদি জেড অ্যাক্সিস চিন্তা করি, সেটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন, রাইট? এখন এই অবজেক্টটা ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল দিয়ে তৈরি, রিজিড বডি। যে কোনো একটা পার্টিকেল, যদি এটা হয় m1, যদি এটা হয় m2, এরকম অসংখ্য পার্টিকেল আমি চিন্তা করতে পারি। ধরি এটা হচ্ছে আমার n-তম পার্টিকেল, রাইট? এখান থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে আমি কি বোঝাচ্ছি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটা না যে এই সেন্টার থেকে সব সময় এরকম ডিস্টেন্স, এরকম না। যদি এটা এরকম হয়, এই অবজেক্টটা তো ঠিক, এই যে অবজেক্টটা টোটাল ম্যাস যে অবজেক্টের m, এই অবজেক্টটা কিন্তু আসলে প্লেনের উপরে এভাবে নেই। সেটা তো 3 ডিমেনশনাল অবজেক্ট। 3 ডিমেনশনাল অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট একই প্লেনে হবে না। যদি একই প্লেনে না হয়, তার মানে হচ্ছে এই যে পারপেন্ডিকুলার এক্সিসটা আমি দেখছি, সেই এক্সিসের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ যদি অবজেক্ট এরকম করে থাকে, যদি এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে এখান থেকে ঠিক এই ডিস্টেন্সটা, এখান থেকে যদি পয়েন্ট নেই, তাহলে এখান থেকে আমার হচ্ছে, এখান থেকে আমার এই ডিস্টেন্সটা, তখন আমি এখান থেকে আমি সেন্টারে যাব না। নো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখান থেকে যদি এটা r1 হয়, এটা যদি r2 হয় এবং এটা যদি rn হয়, তাহলে আমি শুধুমাত্র যদি m1 অর্থাৎ পার্টিকেল 1 নিয়ে ভাবি, পার্টিকেল 1 এর কাইনেটিক এনার্জি কত? পার্টিকেল 1 এর কাইনেটিক এনার্জিকে যদি আমি k1 দিয়ে ভাবি, k1 is equal to half m v1 square, রাইট? হাফ m v1 স্কোয়ার। এখন হাফ m v হচ্ছে ওমেগা r, v1 এর জন্য রেডিয়াস হচ্ছে, এটা যে সার্কুলার পথে মুভ করবে, r1, বাট প্রত্যেকটা অবজেক্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, সো ওমেগা হচ্ছে ফিক্সড। তার মানে হচ্ছে m হাফ ইন্টু m ওমেগা r1, সো এটা হচ্ছে v স্কোয়ার, ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার, হাফ m ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার। ডাবল লিখে ফেললাম, নো প্রবলেম। এরকম করে প্রত্যেকটা পয়েন্টের কাইনেটিক এনার্জি যদি আমি কনসিডার করি, সো দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম k উইল বি k1 প্লাস k2 প্লাস kn, রাইট? তার মানে হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার r1 স্কোয়ার প্লাস হাফ m, এটা m1, রাইট? এটা ম্যাস m1, এটা m1, m2 ওমেগা r2 স্কোয়ার প্লাস ডট হাফ mn ওমেগা rn স্কোয়ার, রাইট? এখানে হাফ ওমেগা স্কোয়ার আমি কমন নিতে পারি, হাফ ওমেগা স্কোয়ার যদি কমন নেই, থাকে হচ্ছে r1 স্কোয়ার, r2 স্কোয়ার, r3 স্কোয়ার। এটাকে আমি সামেশন দিয়ে লিখতে পারি ri স্কোয়ার, যখন i ইকুয়াল টু 1 to n, রাইট? সাথে থাকবে হচ্ছে mi, m1, m2, m3, mi, সো সাম ওভার mi ri স্কোয়ার। এই যে টার্মটা, এই টার্মটাকে আমি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করব, এটা হচ্ছে আমার রোটেশনাল ইনার্শিয়া। সো রোটেশনাল ইনার্শিয়াকে আমরা, এটা কি জিনিস আমি একটু পরে আসতেছি, হাফ i দিয়ে প্রকাশ করি, হাফ i টাইমস ওমেগা স্কোয়ার, যেখানে i ইজ ইকুয়াল টু সাম ওভার mi ri স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটা ম্যাস আমি কনসিডার করব এবং সেই ম্যাস থেকে এক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার কনসিডার করব। আমি প্রত্যেকটা পয়েন্টের এই টার্মটা যোগ করব, যোগ করলে যোগফল যে রেজাল্ট হয়, দ্যাট ইজ আওয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া or rotational inertia. So kinetic energy in rotational motion is simply half I omega square, এখন এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আসলে কি? হাফ i ওমেগা স্কোয়ারের এই অথবা সিম্পলি শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্শিয়ার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে, যদি সিম্পলি আমি এভাবে চিন্তা করি, দেখো ওমেগা ফিক্সড, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ওমেগা ফিক্সড,
এখন এই অবজেক্টের কাইনেটিক এনার্জি কত হবে এটা কিন্তু দেখো, এটার কাইনেটিক এনার্জি কখন চিন্তা করছি আমি, যদি সে এই এক্সিস এখান দিয়ে পাস করবে, যদি কোনো রোটেশনাল এক্সিস তার সাপেক্ষে যদি রোটেট করে তখন কাইনেটিক এনার্জি, যদি এটা এখানে নেমে এখানে নেই, যদি এখানে নেই রোটেশনাল এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে রোটেশনাল এনার্জিটা ডিপেন্ড করছে কোন এক্সিসের সাপেক্ষে, রোটেশন এক্সিসের উপর, রাইট? সেই রোটেশন এক্সিসের জন্যই এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই। তার মানে হচ্ছে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয় কোনো একটা রোটেটিং অবজেক্টের, তার কাইনেটিক এনার্জি বেশি হবে। যদি মোমেন্ট অফ ইনার্শিয়া কম হয় কোনো একটা অবজেক্টের, তার কাইনেটিক এনার্জি কম হবে। ওকে, এটা দিয়ে হয়তো আমি কিছুই বুঝি নাই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, লেটস মেক ইট ক্লিয়ার। সো আমি জানি যে কাইনেটিক এনার্জি আসলে কি। কাইনেটিক এনার্জি কোনো একটা বডির ইজ ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু অ্যাক্সিলারেট দ্য বডি ফ্রম রেস্ট। যেমন এই অবজেক্টটা এখান থেকে এখানে রেস্টে আছে, আমি যদি এটাকে রোটেট করতে চাই তাহলে আমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে, সেই এনার্জি equals to the kinetic energy of the system, right? So the kinetic energy of a body equals the amount of work done to accelerate the body. অর্থাৎ এটাকে অ্যাক্সিলারেট করতে আমার যে পরিমাণ এনার্জি লাগবে, সেটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। তার মানে হচ্ছে the greater the body's moment of inertia, তার মানে যদি কোনো বস্তুকে অ্যাক্সিলারেট করতে বেশি এনার্জির প্রয়োজন হয়, আমরা বলবো তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আমি এখানে কাইনেটিক এনার্জিকে মেজার করছি। যদি কাইনেটিক মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয়, কাইনেটিক এনার্জি বেশি। অর্থাৎ যদি কোনো বডিকে রেস্ট পজিশন থেকে অ্যাক্সিলারেট করতে বেশি এনার্জির দরকার হয়, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি। যদি কোনো অবজেক্টকে রেস্ট পজিশন থেকে রোটেট করতে কম এনার্জির দরকার হয়, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। অথবা ইনভার্সলি চিন্তা করতে পারি, একটা বডি অলরেডি মোশনে আছে, রোটেশনাল মোশনে আছে, যদি তাকে স্টপ করতে কম এনার্জির প্রয়োজন হয়, তার মানে তার রোটেশনাল ইনার্শিয়া কম। যদি তাকে স্টপ করতে বেশি এনার্জির দরকার হয়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া ও রোটেশনাল ইনার্শিয়া বেশি। এটাকে আমি আরও ক্লিয়ার করতে পারবো আরও একটা চমৎকার এক্সাম্পল দিয়ে। লেটস টেক অ্যানাদার পেজ। ওকে, আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমার একটা রড। ওকে, এটা হচ্ছে আমার একটা রড। এখন এই রডটা এই এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে, কিন্তু এইভাবে ঘুরতে পারে। কিন্তু এটা যদি রড হয় তাহলে সে এইভাবে ঘুরতে পারে, জায়গায় সে এইভাবে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে। আবার ঠিক সেই একই রড কিন্তু এই এক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে, অর্থাৎ সে কিন্তু এইভাবে ঘুরতে পারে, রাইট? এইভাবে ঘুরতে পারে। এটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এটা। রডটা এইভাবে ঘুরতে পারে, এইভাবে রডটা ঘুরতে পারে। এখন প্রশ্ন হচ্ছে রেস্ট পজিশন থেকে কোনভাবে ঘোরানোর জন্য বেশি এনার্জির দরকার হবে। এটা মোমেন্ট অফ ইনার্শিয়ার সেই ডেফিনেশন থেকে আমরা শিখব। এটা হচ্ছে সাম ওভার এম আই আর আই স্কয়ার আই। প্রত্যেকটা ম্যাস থেকে তার যে রেডিয়াসের তার যে অ্যাক্সিস অফ রোটেশন, তার ডিস্টেন্স। তুমি দেখো, এটা যদি আমার অ্যাক্সিস অফ রোটেশন হয়, তাহলে এখান থেকে প্রত্যেকটা ম্যাসই কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি মেজার করি, ম্যাক্সিমাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটার যে রেডিয়াস এইটুকু। তার মানে এখানে এটা বসবে। আর এইখানে যদি এই পয়েন্টের কথা ভাবি, এখান থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্টের কথা ভাবি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অনেক বেশি। তার মানে এটার জন্য আই, এটা যদি ফিগার নাম্বার 2 হয়, এটা হচ্ছে আই ফিগার নাম্বার 1 হয়। সো ডেফিনেটলি I2 মাস্ট বি গ্রেটার দেন I1। এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, অর্থাৎ এইটাকে এরকম করে একটা অবজেক্টকে এইভাবে ঘোরানোর জন্য যে এনার্জির দরকার হবে, তার চেয়ে এইভাবে ঘোরানোর জন্য যে এনার্জির দরকার হবে সেটা অনেক কম, সেটা অবশ্যই কম। সুতরাং মোমেন্ট অফ ইনার্শিয়া অর রোটেশনাল ইনার্শিয়ার যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে রোটেট করতে যদি তুমি বেশি বাধাপ্রাপ্ত হও, তার মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া শব্দটা এসছে জড়তা থেকে, রাইট?
জড়তার যে মোমেন্ট সেটা বেশি হবে, আর যদি তোমার কাছে মনে হয় এটাকে ইজিলি রোটেট করা যাচ্ছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে, রাইট? এখন এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি কোনো একটা অবজেক্ট হয়, যদি কোনো রিজিড বডি হয়, তাহলে এই ম্যাসগুলো ডেফিনেটলি ডিসক্রিট ওয়েতে না হয়ে এরা কন্টিনিউয়াস ওয়েতে ডিস্ট্রিবিউটেড। তার মানে I can replace the summation symbol by a beautiful integration, right? So আমি লিখতে পারি I is equal to integration of m times কি হবে, এটা হবে dm, এটা হবে r স্কয়ার। সো এটাকে সুন্দর করে r স্কয়ার dm, রাইট? কারণ হচ্ছে যে আমি m এর উপর ইন্টিগ্রেট করছি, অর্থাৎ প্রত্যেকটা, এখানে যদি আমি ছোট্ট একটা m নেই, এরকম অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ m যদি আমি সাম করি, আমি কি পাবো? ক্যাপিটাল M, পুরো ক্যাপিটাল এমটা আমি পাচ্ছি। এরকম ছোট্ট একটা m যদি নেই, তাহলে এরকম ছোট ছোট m এর সমন্বয়ে ক্যাপিটাল এমটা তৈরি। সো এবং এখান থেকে এটা ডিস্টেন্স যদি হয় r, সবসময় চেঞ্জ হচ্ছে, সো ডেফিনেটলি r স্কয়ার dm। এইটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ফর্ম যদি আমি ইন্টিগ্রেশন ইউজ করি, রাইট? যদি আমি এখানে ম্যাস বাদ দিয়ে ভলিউমের কনসেপ্টে আসি, তাহলে ম্যাস রো ইজ ইকুয়াল টু হচ্ছে m/v, আমরা জানি রো ভি, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ r স্কয়ার রো টাইমস dv, রাইট? সো রো ইজ এ ফিক্সড কনস্ট্যান্ট টাইমস r স্কয়ার dv, রাইট? তার মানে হচ্ছে I আসলে কার উপর ডিপেন্ড করে? যেমন এই অবজেক্টটার কথা আমি বললাম, এটা যদি এই রোটেশন এক্সিসের সাপেক্ষে রোটেট করে, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া একটা হয়। সে যদি এই রোটেশনাল এক্সিসের সাপেক্ষে রোটেট করে অথবা এটার সাপেক্ষে রোটেট করে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া একরকম হবে। যদি সে এই রোটেশনাল এক্সিসের সাপেক্ষে রোটেট করে, মোমেন্ট অফ ইনার্শিয়া একরকম হবে। দ্যাট মিনস মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করছে শুধুমাত্র এক্সিস অফ রোটেশনের উপর, অ্যান্ড উই ক্যান কনসিডার অ্যান ইনফাইনাইট নাম্বার অফ রোটেশনাল এক্সিস। তার মানে হচ্ছে ডিউ টু হ্যাভিং অ্যান ইনফাইনাইট নাম্বার অফ রোটেশনাল এক্সিস, I must have infinite number of moment of inertia. So moment of inertia for an object is not a fixed quantity. It can be changed depending on the rotational axis, right? It's very important. এখন চমৎকার একটা থিওরেম পড়ি আমরা। সেটা হচ্ছে, যদি আমি বলি যে এটা হচ্ছে আমার প্যারালাল এক্সিস থিওরেম, রাইট? প্যারালাল এক্সিস থিওরেম রোটেশনাল মোশনের ক্ষেত্রে অলরেডি ইটস অ্যাবাউট টু 50 মিনিটস, সো আমরা একটু সময় নেই। প্যারালাল এক্সিস থিওরেম, এটা হচ্ছে আমার প্যারালাল এক্সিস থিওরেমটা কি? হোয়াট ইজ প্যারালাল এক্সিস থিওরেম? আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তুমি বাসায় পড়ে নিবা। আমি করেই দিব মোটামুটি, নো প্রবলেম। আমি যদি আবার কোনো একটা র্যান্ডম অবজেক্ট নিয়ে ভাবি, সেই র্যান্ডম অবজেক্টের একটা সেন্টার অফ ম্যাস আছে। সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট আমরা জানি, রাইট? সব ম্যাস যদি কোনো পয়েন্ট আমরা কনসেন্ট্রেট করতে পারি, সেন্টার অফ ম্যাসের যে ডেফিনেশন আমরা জানি, সেটার বিশদভাবে আমি বলছি না। ধরলাম এটা হচ্ছে এর সেন্টার অফ ম্যাস, এটা হচ্ছে আমার সেন্টার অফ ম্যাস, এবং সেন্টার অফ ম্যাস দিয়ে যদি কোনো একটা রোটেশন এক্সিস আমরা চিন্তা করি, তাহলে রোটেশন এক্সিস ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ ম্যাস। এটা হচ্ছে আমাদের CM, সেন্টার অফ ম্যাস, রাইট? সেন্টার অফ ম্যাস দিয়ে যদি কোনো অবজেক্ট রোটেট করে, সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে যদি রোটেট করে, তার জন্য একটা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে, রাইট? এটা হচ্ছে সেন্টার অফ ম্যাস। তাহলে আমি ধরে নিচ্ছি এটার টোটাল ম্যাস হচ্ছে ক্যাপিটাল M। এই M ম্যাসটা is rotating about an axis passing through the center of mass, এবং এইভাবে পারপেন্ডিকুলারলি সেন্টার অফ ম্যাস দিয়ে সাপেক্ষে সে মুভ করছে। এটা হচ্ছে এইদিকে মুভ করছে। এই সেন্টার অফ ম্যাস দিয়ে যদি কোনো এক্সিস যায়, সেই এক্সিসের সাপেক্ষে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে I সেন্টার অফ ম্যাস, রাইট? এখন
এইখান থেকে কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্স দূরে আমি অন্য একটা পয়েন্ট চিন্তা করি এটা, অথবা আরেকটু যদি সহজ করি এটা ধরলাম আমি এটা, রাইট, এইটা, তাহলে এইখান দিয়েও এই পয়েন্ট দিয়েও কোনো একটা এক্সিস আমি চিন্তা করতে পারি যেটা কিনা পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস, রাইট। যেমন আমি ভাবতে পারি এরকম, যদি আর একটা কলম খুঁজি, আরেকটা কলম দরকার, আমার পেন দরকার, পেয়েছি। এইটা হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে কোনো একটা এক্সিস, তার প্যারালাল কোনো একটা এক্সিস হচ্ছে এইটা, রাইট, তার প্যারালাল কোনো একটা এক্সিস হচ্ছে এইটা। এইটা কালারফুল যে পেনটা, এই অ্যাক্সিস এবং ব্ল্যাক যে অ্যাক্সিস, দিস টু অ্যাক্সিস আর প্যারালাল, এবং দুটো অ্যাক্সিসের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমার ফর এক্সাম্পল আর হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাক্সিসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা কত হবে? এই অ্যাক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি অবজেক্টটা রোটেট করে, তাহলে তার যে মোমেন্ট অফ ইনারশিয়া, সেই মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? এইটার যদি হয় ডিস্টেন্স ফর এক্সাম্পল এইচ, রাইট, এইচ ডিস্টেন্স দূরে আছে, প্যারালাল এক্সিস থিওরেম বলে, প্যারালাল শব্দটা এসছে এই কারণে এই দুটো এক্সিস, এইটা এবং এই এক্সিসটা প্যারালাল টু ইচ আদার। প্যারালাল এক্সিস থিওরেম বলে যে the moment of inertia of this object when it is rotating about an axis passing through this point, and this axis is parallel to the axis passing through the center of mass, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়া I, that I is equal to I for center of mass plus mh square। এইটা হচ্ছে আমার parallel axis theorem. This is my parallel axis theorem. Now let's prove it. যদি আমি এটাকে প্রুভ করি তাহলে আমাকে কি চিন্তা করতে হবে? ধরে নিলাম এইখান থেকে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, রাইট। এই পয়েন্টটা হচ্ছে আমার পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ফর এক্সাম্পল এ বি, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে আমার এ এবং এইটুকু হচ্ছে আমার বি, রাইট, এইটুকু হচ্ছে আমার বি। এখন আমি যে কোনো পয়েন্ট এখানে চিন্তা করি, এখানে একটা ছোট্ট একটা ম্যাস ডিএম আছে, ছোট্ট একটা ম্যাস ডিএম। আমি হিসাবের সুবিধার জন্য, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এইখানে না দেখিয়ে, এটা এখানে না দেখিয়ে এখানে দিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। কি এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আমার আর এটা না, এটা হচ্ছে আমার আর, রাইট। সো এইটার কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স ওয়াই, এখান থেকে পুরোটা হচ্ছে এক্স, এখান থেকে পুরোটা হচ্ছে ওয়াই। তার মানে হচ্ছে এই অ্যাক্সিস থেকে এতটুকু হচ্ছে আমার এক্স মাইনাস এ এবং এইটুকু হচ্ছে আমার ওয়াই মাইনাস বি, রাইট, এটুকু হচ্ছে আমার ওয়াই মাইনাস বি। তাহলে আমি I এর যে ডেফিনেশন, I is equal to r square dm, I is equal to r square dm, অর্থাৎ এটা কোন I? এই আইটা হচ্ছে আমার এইখান দিয়ে যে এক্সিস আমার পাস করছে, অতিক্রম করছে, সেই এক্সিসের সাপেক্ষে যদি অবজেক্টটা রোটেট করে তাহলে তার সেন্টার অফ মাস। এখন I ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার dm, এটা হচ্ছে আমার ডেফিনেশন, রাইট। এখন r স্কয়ার ইজ ইকুয়াল টু কত? r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার টাইমস dm, রাইট। যদি আমি লিখি x স্কয়ার মাইনাস টুয়াইস এক্স এ প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস টুয়াইস ওয়াই বি প্লাস বি স্কয়ার টাইমস dm। যদি আলাদা করে লিখি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার dm মাইনাস 2a x dm মাইনাস 2b y dm প্লাস হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার তার সাথে হচ্ছে dm, রাইট। এখন দেখো ইন্টিগ্রেশন অফ x dm অ্যান্ড ইন্টিগ্রেশন অফ y dm যদি মনে পড়ে, আমরা যখন সেন্টার অফ মাস এই কনসেপ্টগুলো শিখেছিলাম তখন কি শিখেছিলাম, যে যদি কোনো একটা অবজেক্টের, ফর এক্সাম্পল এটা একটা অবজেক্টের এটা হয় সেন্টার অফ মাস, ধরো এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস,
তাহলে অরিজিন থেকে সেন্টার অফ মাসের যে ডিস্টেন্স এক্স ওয়াই কোঅর্ডিনেটেড হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই ফর এক্সাম্পল। তাহলে অরিজিন থেকে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেটকে আমরা এক্স সেন্টার অফ মাস দিয়ে প্রকাশ করি, অরিজিন থেকে সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেটকে ওয়াই সেন্টার অফ মাস দিয়ে প্রকাশ করি। অ্যান্ড আমি জানি এক্স সেন্টার অফ মাস এটা হচ্ছে 1/M টাইমস এক্স ডিএম, রাইট? এক্স ডিএম। ওকে, তুমি একটু মনে করার চেষ্টা করো, এগুলো আমরা শিখেছিলাম, রাইট? অ্যান্ড ওয়াই সেন্টার অফ মাস হচ্ছে 1/M ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম। তাহলে তুমি দেখো যে এখানে আমি একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে আবার এম দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এম টাইমস 1/M, এখানেও এম টাইমস 1/M যদি দেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 1/M এক্স ডিএম, এটা হয়ে যাবে এক্স সিএম। এখানে এক্স সিএম কত? সেন্টার অফ মাস থেকে অরিজিনের ডিস্টেন্স কত? এটাই তো এই মুহূর্তে আমাদের অরিজিন, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে অরিজিন। কারণ আমি যখন এটা ক্যালকুলেট করেছি তখন এটাকে অরিজিন ধরে এটাকে হচ্ছে এই পয়েন্টকে বলেছি এ বি, অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে আমার বি, রাইট? সো দিস ইজ মাই অরিজিন। সো দ্য ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড সেন্টার অফ মাস ইজ 0। তার মানে হচ্ছে এটা 0, এটা 0, রাইট? সো এটা 0, এটা 0। এটা আসলে কি? এটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য অরিজিন। এটা হচ্ছে আমার ডিস্টেন্স দ্য এক্স, অথবা এটা হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য অরিজিন। এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট ফ্রম দ্য সেন্টার অফ মাস, রাইট? সো ইটস 0, ইটস 0 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এইটুকু হচ্ছে আমার এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে আমার ওয়াই, এইটুকু যদি আমি আর বলি তাহলে এটা হচ্ছে আমার আর স্কোয়ার ডিএম, ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম, রাইট? সো যদি আমি একটু চিন্তা করি, ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম প্লাস ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে আমার এইচ স্কোয়ার, কারণ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এইচ, সো এইচ স্কোয়ার ডিএম। এখন আর স্কোয়ার ডিএম এটা কি? আর স্কোয়ার ডিএম এটা আসলে কি? আর স্কোয়ার ডিএম হচ্ছে, যদি একটু এখানে দেখো, আর স্কোয়ার ডিএম এটা হচ্ছে, এটা আর স্কোয়ার ডিএম এইটা হচ্ছে আমার সিম্পলি আই সেন্টার অফ মাস, রাইট? আই সেন্টার অফ মাস ডেফিনেটলি, কারণ এটা হচ্ছে ডিএম, আর হচ্ছে এইটুক। তার মানে এই অবজেক্টটা যদি এই সেন্টার অফ মাস দিয়ে পাস করে, সেন্টার অফ মাস দিয়ে পাস করলে তার সাপেক্ষে যদি এটা রোটেট করে, তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আর স্কোয়ার ডিএম। সাইসিএম প্লাস ডিএম কে, এইচ হচ্ছে কনস্ট্যান্ট, ডিএম কে করলে হবে এম এইচ স্কোয়ার। সো সিম্পলি আই ইজ ইকুয়াল টু আই সেন্টার অফ মাস প্লাস হচ্ছে এম এইচ স্কোয়ার। দিস ইজ কল্ড দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। ওকে, নাও আমি একটা ছোট্ট প্রবলেম করব। সেই প্রবলেমটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ প্রবলেম, আর একটু সময় আমি নেব, সরি, কিন্তু নো প্রবলেম। এখানে এমন না যে তুমি লাইভ ক্লাস করছো, বোর হয়ে যাচ্ছ। ইউ মে টেক সাম রেস্ট, ইউ মে হ্যাভ এ কাপ অফ কফি। ওকে, শীতের মধ্যে ধোয়া ওঠা কফি খেতে মজাই লাগে, কফি খেতে ইচ্ছে করছে আমার। নো প্রবলেম। ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি, এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কার ক্যালকুলেট করব? ধরি আমার একটু আগে যেটা বললাম, আমার একটা রড আছে, এরকম এত বড় একটা রড আছে, যার লেংথ হচ্ছে আমার এল অ্যান্ড যার ম্যাস হচ্ছে আমার এম, রাইট? এবং এইটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে কোনো একটা রোটেশনাল এক্সিস যদি আমি চিন্তা করতে পারি, যেটা পেজের পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার রোটেশনাল এক্সিস। অথবা আমি ধরি এইটা হচ্ছে আমার রোটেশনাল এক্সিস, এইটা হচ্ছে আমার রোটেশনাল এক্সিস, এটা হচ্ছে আমার রড, এটা হচ্ছে আমার রড। তাহলে এই রোটেশনাল এক্সিসকে কেন্দ্র করে রডটা যদি এভাবে মুভ করে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে?
যদি আমি অ্যাক্সিস চেঞ্জ করে ফেলি মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যাবে, রাইট? যদি রোটেশনাল অ্যাক্সিস আমি চেঞ্জ করে ফেলি, এটা হচ্ছে আমার প্রবলেম। তার মানে বলতে পারি ইউনিফর্ম রড, থিন রড, অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য থিওরি। ইউনিফর্ম থিন রড, এটার জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু হোয়াট? যখন এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস অথবা অ্যাক্সিস অফ রোটেশন, এটা তো এভাবে আঁকা যায় না, এভাবে তো আর আঁকা সম্ভব না, সেজন্য আমি এভাবে আঁকলাম, বাট এটা পারপেন্ডিকুলার টু দ্য পেজ। ওকে, সো আমি জানি যে 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 এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা এইভাবে এই ডিরেকশনে রোটেট করছে, এটা হচ্ছে এভাবে দিয়ে দিলে আমরা বলতে পারি এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, রাইট? সো আমি এটা এই রোটেশনাল অ্যাক্সিসের জন্য যদি আমি ক্যালকুলেট করতে চাই এর ভ্যালু, আমি যে কোনো একটা ডিস্টেন্স দূরে আমি একটা ডিএম এতটুকু একটা ম্যাস চিন্তা করতে পারি, এবং যার লেংথ হচ্ছে আমার ডিএক্স। যতটুকু আমি নিলাম ডিএম, তার করেসপন্ডিং যে এক্স সেটা হচ্ছে আমার ডিএক্স, এবং এখান থেকে এই পরিমাণ ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এক্স, সেজন্য আমি এটাকে ডিএক্স বলেছি, রাইট? তাহলে আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএম, রাইট? এক্স স্কোয়ার ডিএম। এখন দেখো, যদি আমি টোটাল লেংথ এল কে টোটাল লেংথ আর টোটাল ম্যাস এম কে টোটাল এল দিয়ে ভাগ করি, যে রেজাল্ট হবে ডিএম কে ডিএক্স দিয়ে ভাগ করলে সে একই রেজাল্ট হবে, রাইট? তার মানে ডিএম ইজ ইকুয়াল টু কত? ডিএম ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই এল ইন্টু ডি এক্স। এখানে আমি বসাতে পারি যে ডিএম এক্স স্কোয়ার টাইমস ডিএম মানে হচ্ছে এম বাই এল ইন্টু ডি এক্স। এম বাই এল কনস্ট্যান্ট, সো এম বাই এল হচ্ছে আমার কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডিএক্স। এক্স এর লিমিট কি? এটা হচ্ছে আমার এক্সিস অফ রোটেশন। এখান থেকে পুরো লেংথ যদি রড আমি ভাবি, তাহলে এখান থেকে এটা হচ্ছে এক প্রান্ত, এটা হচ্ছে আমার আরেক প্রান্ত, রাইট? এখান থেকে এই প্রান্তের যে ডিস্টেন্স এটুকু যদি আমি এইচ ধরি, হ্যাঁ এইচ যদি ধরি, তাহলে এটা যদি অরিজিন হয় তাহলে এটা হচ্ছে এইচ, তো এই পয়েন্টটা হচ্ছে আমার নেগেটিভ এইচ। সো নেগেটিভ এইচ টু আপার লিমিট কত? এখান থেকে এই পর্যন্ত কত? টোটালটা হচ্ছে আমার এল, এটুকু হচ্ছে এইচ, সো এখান থেকে এটুকু হচ্ছে আমার এল মাইনাস এইচ, রাইট? তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে আমি ইন জেনারেল আমি লিখে দিচ্ছি কত হবে। আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 ক্যাপিটাল এম এল স্কোয়ার মাইনাস 3 এল এইচ প্লাস 3 এইচ স্কোয়ার। এটা হচ্ছে ইন জেনারেল মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে তোমার যদি এইচ জানা থাকে, এইচ এর ভ্যালু তুমি যদি জানো, তুমি যদি ম্যাস এম কতটুকু রডের সেটা জানো, এবং তুমি যদি টোটাল লেংথ এও জানো, তাহলে যে কোনো পয়েন্টের সাপেক্ষে যে কোনো পয়েন্ট দিয়ে অতিক্রম করে এরকম একটা এক্সিস অফ রোটেশনের জন্য তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া দেখতে পারবে। এখন আমি প্রশ্ন যদি করি যে এইখান দিয়ে যদি যায়, অর্থাৎ এই এক্সিসের সাপেক্ষে যদি রোটেট করে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? অবশ্যই আমার জানতে হবে। যদি এইখান দিয়ে এই এক্সিসের সাপেক্ষে রোটেট করে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আমাকে জানতে হবে। অথবা যদি সেন্টার দিয়ে এরকম সেন্টার অফ ম্যাস দিয়ে যদি সে রোটেট করে, এরকম যদি সে যদি রোটেট করে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সবই ক্যালকুলেট করতে পারি। যেমন যদি আমি এই পয়েন্টের জন্য করি, এই পয়েন্টের জন্য এই অ্যাক্সিসের জন্য, এখানে এইচ এর ভ্যালু কত হবে? 0। যদি আমি এই অ্যাক্সিসের জন্য করি, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? এল। যদি আমি এই অ্যাক্সিসের জন্য করি, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? L/2। তাহলে যদি আমি এটা এবং এটার জন্য করি, তাহলে তুমি দেখো যে লেফট এন্ডের জন্য আমি বলে দিচ্ছি, আমি আজকে যে লেকচারটা নিচ্ছি সেটা দুটো বই থেকে মোটামুটি নেওয়া হয়েছে। সে একটা বই হচ্ছে ব্রেজনিক অ্যান্ড ওয়াকার, অ্যান্ড আরেকটা বই যেমন এখন যেটা পড়াচ্ছি এটা এক্সাম্পল করা আছে ইউনিভার্সিটি ফিজিক্স, ইয়াং অ্যান্ড ফ্রিডম্যানের যে বইটা আছে ইউনিভার্সিটি ফিজিক্স, সেখান থেকে আমি পড়াচ্ছি। ওকে, এটা অলরেডি সলভড বা ওয়ার্কআউট প্রবলেম। যেমন লেফট এন্ডে এইচ ইজ ইকুয়াল টু 0, সো আই ইকুয়াল টু কত হবে? এখানে এইচ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার। এটা এবং এটা সিমেট্রিক। তুমি এইচ ইজ ইকুয়াল টু এল বসাও, তুমি একই পাবে। রাইট এন্ডে আই ইকুয়াল টু কত? 1/3 ml স্কোয়ার, রাইট?
সেন্টার পয়েন্টে যদি এইটার সাপেক্ষে যদি আমি চিন্তা করি, যখন এইচ ইজ ইকুয়াল হচ্ছে L/2, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে L/2, এখানে প্রত্যেক জায়গায় এইচ ইজ ইকুয়াল টু L/2 বসাও, তুমি কত পাবে? তুমি পাবে হচ্ছে I ইজ ইকুয়াল টু 1/12 ml²। এখন প্রশ্ন হচ্ছে 1/3 ml² বড় নাকি 1/12 ml² বড়? ডেফিনেটলি এটা ছোট, এটা বড়। তার মানে হচ্ছে সেন্টার অফ মাস দিয়ে যদি যায় অথবা একদম সেন্টার দিয়ে যদি যায়, সেন্ট্রাল এক্সিসের সাপেক্ষে এটাকে রোটেট করতে আমার কম এনার্জির দরকার হবে, বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া কম। এ অ্যাক্সিসের সাপেক্ষে অর্থাৎ এখান থেকে এটাকে এখানে এভাবে রেখে এটাকে যদি আমি রোটেট করতে চাই তাহলে আমার বেশি এনার্জির প্রয়োজন হবে। কার সাপেক্ষে? যদি আমি এখান থেকে এখানে রেখে এটাকে রোটেট করতে চাই তার সাপেক্ষে আমার কম হবে। এখন আমার অনেক কম এনার্জি লাগছে, দ্যাটস ওয়াই আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কম, রাইট? এইভাবে যদি আমি রোটেট করাতে চাই তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি লাগছে, এনার্জি বেশি লাগছে, তার মানে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, আমার এনার্জি বেশি লাগছে। আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, তার মানে আমার এনার্জি বেশি লাগছে। সো এগুলো হচ্ছে তুমি এরকম অনেক এক্সাম্পল এবং প্রবলেম করা আছে, আমি তোমাদেরকে জানাবো। তাহলে আজকে আমরা শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।